কর্নেল শহীদ, আমি এখানে একটা জিনিস যোগ করতে চাই। আপনি জানেন যে দুদিন আগে মেয়র সাইদ খোকন, মেয়র হানিফ সাহেবের ছেলে, তিনি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে 21শে আগস্টের আগের দিন তার বাবা তাকে জরুরি খবর দিয়ে শেখ হাসিনার কাছে পাঠায় যে তার উপর হামলা হতে পারে। আমি যদি একটু দেখি। আপনাকে জানানোর জন্য সম্ভাব্য হামলার বিষয় একটি আশঙ্কাজনক বার্তা আপনাকে পৌঁছে দিতে হবে। তো ধরেন এরকম যদি বার্তা যদি পৌঁছে দেয় বা সাইদ কখন যা বলছেন, তো বিরোধী দলীয় নেতা হিসেবে তার তো উচিত ছিল সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের কাছে বিষয়টা জানানো। এরকম আমি খবর পাচ্ছি যে হতে পারে, তোমরা এটা ইনশিওর করো, মানে এটা তো রেসপন্সিবল বিহেভিয়ার। তো তাই এই যে একটা সাইদ খোকনের মতো কি জানি ডাইল খাওয়া, তারপরে হেরোইন খাওয়া, ড্রাগ এডিক্ট একটা লোকের নিয়ে আমাকে কথা বলতে বলছেন, এগুলো তো গল্প কয়, আপনি বুঝছেন না? এরা শেখায়। আবার বলছে আমার পায়ের কাছে পড়লো, মনে হলো যে আমি মরেই গেছি। আবার বলছে আমার বাবা আরো খারাপ ছিল, ওইটা দেখছে সে। আবার বলছে পরের দিন হাসপাতালে আমার জ্ঞান ফিরেছে। আপনি চিন্তা করেন কি বলছে। বাঙালিকে এরা কত হাইকোর্ট দেখাতে পারে। তুমি যদি জ্ঞানই হারিয়ে ফেলো, তোমার বাবার অবস্থা কি করে দেখলা? যে আমার বাবা আমার পাশে ছিল, তারপরে তার জ্ঞান ফিরেছে পরের দিন। মাই পয়েন্ট ইজ, শেখ হাসিনাকে জানানোর পরে শেখ হাসিনা জানে কিছুই হবে না, বুঝতে পারছেন? আই নো এভরিথিং, শি নোজ এভরিথিং, মানে এইভাবে সে চিন্তা করেছে এবং বলেছে তুমি চলে যাও, বসে থাকতে হবে না। আমি যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছিলাম সেটা আমি ভুলে যাবো, ইফ আই ডু নট টাচ। এটা হলো যে বিল্ডিংটা, স্ট্রেট বিল্ডিংটা, হ্যাঁ, ট্রাকটা আছে ওখানে, ওখান থেকে যদি গ্রেনেড মারে স্ট্রেটে, প্রথম তো যদি হাসিনাকে হত্যা করার অবজেক্টিভ থাকে, কথা বুঝেন, অবজেক্টিভ যদি হাসিনাকে হত্যা করার থাকে, তাহলে তো গ্রেনেডটা স্ট্রেট আগে, ওটা তো ট্রাকের বাইরে ফালানোর কথা না, স্ট্রেট ট্রাকে করার কথা। একটাও পড়েনি কিন্তু ট্রাকে, ঠিক আছে? নাও কাম টু দি পয়েন্ট, বিল্ডিং থেকে পড়েনি, কিন্তু আশেপাশের লোকদের কাছে পড়েছে ফর কিলিং। যারা বসে সামনে একটু দূরত্বে বসে, কিন্তু তারপর একটা ডিস্টেন্স থাকে। তো যখন অর্গানাইজ করা হয় তখন একটা ডিস্টেন্স থাকে। ডিস্টেন্স থাকলে তো আর মানুষকে মারা যাবে না, তখন মানুষ তো ওই জায়গায় মারবে, তার ট্রাকের উপরই মারবে, তাই না? তো এখানে আবার ডিস্টেন্স ছিল না, যেটা আমরা দেখলাম, একদম ট্রাক ঘেঁষে বসে আছে লোকজন। অতএব ইট ওয়াজ প্ল্যান ওয়াজ ওকে, যে ওখানে গেলে সবাই নিকটে থাকবে, গ্রেনেড গুলো সাইডে যাবে, শেখ হাসিনার যে ট্রাকে আছে ওখানে যায়নি। এটা আপনি নিশ্চিত থাকেন। এই যে এখন সাইদ খোকন ভবিষ্যতের একটা সাক্ষী হলো আর কি, তাকে বলা যাবে যে তোমার বাবা কোত্থেকে পাইছিল তুমি নিশ্চয়ই জানো, বলো এখন। এখানে কর্নেল শহীদ, ওই সময়টা তো আমি চ্যানেল আইতে কাজ করি সম্ভবত, এবং আমাদের চোখের সামনে তো অনেক ঘটনা। এবং ধরেন যে আইবুর রহমান সবসময়ই কর্মীদের সাথে বসতেন রাস্তার উপর, উনি কখনোই মঞ্চে বসতেন না। এবং সেদিন শেখ হাসিনা আইবুর রহমানকে 2-3 বার ডেকেছেন, বলেছেন যে ট্রাকে আসার জন্য, ট্রাকের উপর আসার জন্য, কিন্তু আইবুর রহমান আসেননি। এটা শেখ হাসিনা নিজের মুখেই বলেছেন যে আমি কয়েকবার তাকে খবর পাঠিয়েছি আসার জন্য, তিনি আসেননি। তো হঠাৎ করে আইবুর রহমানের প্রতি ভালোবাসার কারণ কি? পাশাপাশি সেই সময় ধরেন বলা হয়েছে যে শুধু গ্রেনেড না, গুলি হয়েছে, এবং শেখ হাসিনার যে বুলেট প্রুফ গাড়ি, মার্সিডিজ বেঞ্জের যে বুলেট প্রুফ গাড়ি, সেই গাড়িতে তারা আপনার পরবর্তীতে জানা গেছে তারা আপনার হচ্ছে ড্রিল মেশিন দিয়ে কিছু দাগ করার চেষ্টা করেছিল, স্ক্র্যাচ করেছিল। তো এবং মার্সিডিজ বেঞ্জ এটা শোনার পরে তাদেরকে চ্যালেঞ্জ করে, বলে যে যদি গুলিতে যদি একটা স্ক্র্যাচও পড়ে তাহলে মার্সিডিজ বেঞ্জ তার ব্যবসা বন্ধ করে দিবে। এরকম একটা কিছু বলার পরে তারা এই অবস্থান থেকে সরে আসে। এবং সাবের হোসেন চৌধুরী সেই সময় প্রমাণ করতে চেয়েছিল যে শুধু গ্রেনেড না, গুলিও হয়েছে। এবং আপনি জানেন যে শেখ হাসিনার একজন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী মাহবুব, তিনি গুলিতে মারা গেছেন। অর্থাৎ নিজেরাই নিজেদের ভিতরে মানে ভয়ঙ্কর অবস্থা নিত না শহীদ ভাই? এই যে 24টা লোককে হত্যা করলো, এটা শেখ হাসিনাই করলো, ঠিক আছে? বিকজ she knew that আজকে একটা হবে,
এবং সবচেয়ে বড় কথা, আমি বললাম না, তারপর আমি হিল ট্র্যাক্সে গেছি মেবি সেপ্টেম্বরের দিকে, পোস্টিং করে দিল আমাকে বলিপাড়াতে যে ওখান থেকে আমি মানে রিভার লাইনে বিভিন্ন ক্যাম্পে যেতাম। এক ক্যাম্পে যেয়ে দেখি দূর গ্রামে, ক্যাম্পে উঠতে বাজারে দেখি কি এত পোস্টার্স যে 4 দলীয় সরকার হাসিনাকে হত্যা করতে চেয়েছে। আমার কথা হয়েছে তখন পর্যন্ত বিচার কার্য শেষ হয়নি, এ দোষী সেটা হয়নি। তারা যে পোস্টারটা লাগিয়ে বললো যে 4 দলীয় সরকার করেছে, ওটা কি প্রমাণ হয়েছে? এগুলো কেন করার সাহস পায়? কেন বাংলাদেশের সংবিধান নাই তো। এবং তখনকার সরকার মানে ফোর্সফুলি এটা কিছু করলো না কেন? আমি বা তার আশেপাশের লোকরাই করতে দেননি। আপনি দেখেন জিনিসটাকে হালকা করে ফেলেছে জজ মিয়ার বিষয়টা। তারপরে আসেন ওই যে কি নাম যেন, ওই যে মোটা করে ছিল যে কমিউনিকেশন মিনিস্টার, ব্যারিস্টার নাজমুল নাকি নাজমুল হুদা আপনার পার্লামেন্ট এবং একটা টক শোতে বলতেছে যে উনি ভ্যানিটি বিক্রি করে বোমা নিয়ে আসছে। এগুলো তো বদমাইশ, তো এগুলোই কিন্তু সে সরকারকে পতন করিয়েছে। এই কথাগুলো কিন্তু সে ইচ্ছা করে বলছে, ফান করে না, যাতে করে মানে জিনিসটা হালকা করে দেয়, মানে কি বলে ওটাকে, যে এটা সত্য না, ভ্যানিটি ব্যাগ করে এনে তার কেউ গ্রেনেড মারবে না। জিনিসটা বলে হয়েছে কি, মানুষকে ব্যাপারটা হাস্যকর করে দিয়েছে যে হাসিনা না এটাতে ইনভলভ, এটা তো হাসিনা পক্ষে গেছে, বুঝছেন না? জি জি, আপনি কি একটু বলতে পারেন যে এই ঘটনায় আওয়ামী লীগ কি ভাবে বেনিফিট পেল 21 আগস্টের ঘটনার মধ্য দিয়ে? এই যে আজকে পর্যন্ত ক্ষমতায় আছে, মাদার অব মাফিয়া এখন পর্যন্ত ক্ষমতা আছে। 21 আগস্টের পরে কি আর বিএনপি ক্ষমতা দেখেছে? তারপর তো বিএনপি কে মানে শেষ হতে 111 নিয়ে আসছে হাসিনা, 111 এ বেনিফিট হলো, এখনো ক্ষমতায় আছে আপনি। এবং এত মামলা টামলা করে আপনার বোধহয় বিরোধী দলের যে আপনি তারেক রহমান বলে, ওর এগেনস্টে তো বোধহয় এটাকে জানানো হয়েছে। আমি এই প্রসঙ্গে আপনাকে একটু বলতে চাই যে আপনি বলছিলেন যে মুফতি হান্নান শেখ হাসিনার আত্মীয়, বাড়ি গোপালগঞ্জে, এবং আপনি আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে মুফতি হান্নানের যে বড় ভাই, সেই মুফতি হান্নানের বড় ভাই গোপালগঞ্জ বিসি কে প্রায় 15 কাঠার একটি বিশাল প্লটের মালিক, এবং এত কিছুর পরেও কিন্তু তার উপরে কোনো সমস্যা হয়নি। তার বিসিকে সেই ব্যবসা প্রতিষ্ঠান চলছে এবং সেখানেও নাকি জঙ্গি তৎপরতা ছিল। এবং আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ আমলে 1996-2000 সালে ধরেন যশোরে উদিচি অনুষ্ঠানে বোমা হামলা, 8ই অক্টোবর খুলনায় আহমদিয়া মসজিদে বোমা হামলা, 2001 সালের 20 জানুয়ারি সিপিবি সমাবেশে হামলা, একই বছরের 14 এপ্রিল রমনা বটমূলে হামলা, একই বছরের 16 জুন নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে হামলা। প্রতিটি হামলার সঙ্গে যুক্ত ছিল মুফতি হান্নান। এবং 2000 সালে যে কোটালী পাড়ার যে 76 কেজি বোমা, ব্রিটিশ হাই কমিশনের উপর হামলা। অর্থাৎ শেখ হাসিনা, ধরুন আমি যেটা দেখছি, আমি যতটুকু রিসার্চ করছি তাতে মনে হচ্ছে যেন 96 সাল থেকে উনি চাচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, এটি প্রমাণ করতে। মুফতি হান্নানকে কিন্তু অ্যারেস্ট করেছে বিএনপি, আওয়ামী লীগ আমলে সে কিন্তু কখনো অ্যারেস্ট হয়নি। না, ওই কোটালী পাড়া বোমা টোমা যে হয়েছে, জি, এগুলো সব করিয়েছে তো এই আওয়ামী লীগ। আপনি দেখেন, একটা হলো মির্জা আজমের বোনের জামাই, আপন বোনের জামাই হচ্ছে শায়েক আব্দুর রহমান, বোধহয় নামটা, শায়েক আব্দুর রহমান, জি, বাংলা ভাই সাথে সহযোগী। এগুলো সব আওয়ামী লীগেরই ক্রিয়েশন। কেন তারা জানে, সবচেয়ে বড় কথা, বিরাট ধাক্কাটা পেয়েছে হলো শেখ হাসিনা, যে 91 সে নিশ্চিত ছিল যে ই হবে, শি উইল কাম টু পাওয়ার, শি উড কাম টু পাওয়ার। 91 সালে যে বিএনপি আসছে, এইটা তার মাথা খারাপ করে দিচ্ছে। তখন সে বুঝতে পারছে যে বাংলার মানুষ আওয়ামী লীগ আর দেখতে চায় না। এই গুন্ডা শেখ মুজিব, সে বেইমানি করেছে জাতির প্রতি, মানে সে অবিসংবাদিত নেতা ছিল আপনার স্বাধীনতার যুদ্ধ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত, ধরে নিলাম সেই সব কিছু ক্রেডিট পায়। তারপরে তো সে হাইজ্যাক করে নিল সব, গুন্ডা পান্ডা দিয়ে গুন্ডাতন্ত্র সৃষ্টি করে। সেই থেকে মানুষ এত ঘৃণায় এই সরকারের উপরে, সেজন্য আপনার সে এটা আবার প্রমাণ পেল 91 সনে। সে তো দুঃখ করছে যে আমার বাবা মারা গেছে, কেউ কাঁদিনি, কিন্তু সে মনে করেছিল যে 91 সনে ক্ষমতায় চলে আসবো। বলছে না যে বিএনপি 10টা ভোটও পাবে না ওই ইলেকশনের সময়, আমি জানি না আপনি তখন শুনেছেন কিনা। জি 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 জি।
মন্ত্রিপরিষদ গঠন করে ফেলছিল। হ্যাঁ, সে যে ধাক্কাটা খেলো, খাওয়ার পরে তখন এই পদ্ধতিতে বাবার ওই পুরানা পদ্ধতিতে চলে গেছে যে সন্ত্রাসী ছাড়া আর মানে সম্ভব না। যেমন 96-এ আসছে, ভোট কিন্তু পুরা পায়নি, একটা মিলিটারি ঘটনা ঘটলো, তবে জেনারেল নাসিরদের নিয়ে একটা ঘটনার পরেও বিএনপিকে এত দাবানোর পরেও মাত্র 143টা পেয়েছিল নাকি জি সিট। তখনও তারা বুঝতে পেরেছে আওয়ার ফিউচার ইজ ভেরি ডার্ক, আমাদেরকে জনগণের ভোটের মাধ্যমে জীবনে পারবো না। আমি এই বলছি না যে বিএনপি খুব পপুলার, সেটাও না, বাট পপুলার এর নেগেটিভ ভোট, অর্থাৎ আওয়ামী লীগের অল্টারনেটিভ কেউ নাই, অল্টারনেটিভ হলো বিএনপি। এই জন্যই বিএনপিতে এই জন্য পুলকিত হওয়ার কিছু নাই। আজকে 14 বছরে যে ব্যর্থতাটা, এটার জন্য আজকে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এত বড় একটা শক্তিশালী বিএনপি, জিয়া রহমানের একটা পার্টি, সে জিয়া রহমানের আদর্শ ফলো করছে না। অতএব হাসিনাকে আপনার যদি অ্যাকচুয়ালি হারাতে হয় একমাত্র গণ অভ্যুত্থান, এছাড়া আর কোনো গতি নাই। 21শে আগস্টের যে মামলার যে ঘটনা প্রবাহ, এই সে সম্পর্কে আমি একটু আপনার মনোযোগ আকর্ষণ করি। ধরেন এই ঘটনার পরপরই আপনার মতিঝিল থানায় একটি মামলা হয়, যার নাম্বার হচ্ছে 97, এবং 2 বছর মামলা তদন্ত করার পর এসপি আতিকুর রহমান এবং এসপি রুহুল আমিন, আপনি যেটি বললেন যে জজ মিয়া সহ আরো কয়েকজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিলের জন্য অনুমতি প্রার্থনা করে, এবং সে সময় বিএনপির একটি জাতীয় মনিটরিং সেল ছিল, সেই মনিটরিং সেল যেটি স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়ন্ত্রণে। তো সেই মনিটরিং সেল কিন্তু এই চার্জশিটটি গ্রহণ করে নাই। মনিটরিং সেল বলেছে যে এটি আরো অধিকতর তদন্তে পাঠাতে হবে, কিন্তু ধরেন আপনি তো জানেন যে আওয়ামী লীগ প্রোপাগান্ডায় সেরা। তো জজ মিয়াকে তারা এমন ভাবে প্রজেক্ট করা হয়েছে, জজ মিয়াকে, যে মনে হচ্ছে যেন জজ মিয়াই একমাত্র সকল ঘটনার মূলে। তো যদিও লুৎফুজ্জামান বাবরের যে দক্ষতার সঙ্গে এটি সমাধান করা উচিত ছিল, সেটি তিনি পারেননি, এটি আমাদেরকে বলতেই হবে। তো পুনঃ তদন্তের আগেই, অধিকতর তদন্তের আগেই অ্যাকচুয়ালি বিএনপি ক্ষমতা থেকে বিদায় নেয়, এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার এসে নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয় এএসপি ফজলুল কবিরকে। ফজলুল কবির 2008 সালের জুন মাসে 22 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়, যার মধ্যে রাজনৈতিক ব্যক্তি ছিলেন আব্দুল সালাম পিন্টু বিএনপির। এবং এই মামলায় আর কোনো আসামি নতুন করে যোগ হয়নি, অর্থাৎ আগের আসামিদের সাথে যোগ হয় আব্দুল সালাম পিন্টু, এবং 61 জন সাক্ষ্য গ্রহণ করা হয় তত্ত্বাবধায়ক সরকারের সময়। তো কিন্তু আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পরপরই 2009 সালে আব্দুল কাহার আকন্দ, যিনি অবসরে চলে গিয়েছিলেন এবং আওয়ামী লীগের কাছ থেকে যিনি কিশোরগঞ্জ কটিয়াদি আসনে আওয়ামী লীগের কাছ থেকে মনোনয়ন চেয়েছিলেন, সেই আব্দুল কাহার আকন্দকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়, এবং বিশেষ বিবেচনায় তাকে পরপর 2টি পদ দিয়ে বিশেষ এসপি হিসেবে পদোন্নতি দিয়ে তাকে এই মামলার দায়িত্ব দেওয়া হয়। এবং এই আব্দুল কাহার আকন্দ 2011 সালের জুলাই মাসে আগের 22 জনের সঙ্গে আরো মোট 30 জনকে অভিযুক্ত করে 30 জনকে অন্তর্ভুক্ত করে সম্পূরক চার্জশিট দাখিল করেন। এবং এর মধ্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, লুৎফুজ্জামান বাবর, মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, ব্রিগেডিয়ার জেনারেল রহিম সহ এরকম 10 জনকে অভিযুক্ত করা হয় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সভা অনুষ্ঠান। মানে একটা কাল্পনিক সব বিবরণ তারা এখানে দেয়। তারপরে ধরেন 9 জনকে অভিযুক্ত করা হয় ঘটনাস্থলে হামলাকারী হিসেবে উপস্থিত। 3 জন আইজিপি শহীদুল হক, আইজিপি আশরাফুল হুদা, আইজিপি খোরাবক্স চৌধুরী, 3 জনকে দায়িত্ব পালনে ব্যর্থ অধীনস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করার জন্য অভিযুক্ত করা হয়। মেজর জেনারেল এটিএম আমিন, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ডিউক গ্রেনেড হামলাকারীদের পাকিস্তান পালিয়ে যেতে সাহায্য করা, এবং ডিআইজি খান সাইদ হাসান, এসপি মোহাম্মদ ওবায়দুর রহমান খান
সভাস্থলে প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ না করা এবং তদন্তকারী দুই কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়। অর্থাৎ সব জায়গায় কিন্তু আপনার ঘটনাস্থলের বিষয়টি সবাই উপেক্ষা করে গেছে, মূল যে জায়গাটি সবাই উপেক্ষা করে গেছে। এখন আপনি যদি অনুমতি নিলেন এক জায়গায়, সভা করেন আরেক জায়গায়, নিরাপত্তাটা নিশ্চিত হবে কি করে? এবং সবচেয়ে বিস্ময়কর হচ্ছে যে কোর্ট এই বিষয়টি আমলে নেয়নি, এবং কোর্টেও এই বিষয়টি আমি যতটুকু খবর নিয়েছি উপস্থাপন করা হয়েছে, কোর্ট কিন্তু এই বিষয়টি আমলে নেয় নাই। মুফতি হান্নান মোট 410 দিন পুলিশ রিমান্ডে ছিল। আচ্ছা, মুফতি হান্নানকে অ্যারেস্ট করেছিল কোন সরকার? মুফতি হান্নান অ্যারেস্ট হয়েছিল বিএনপি সরকারের সময়, এবং মুফতি হান্নান মোট 410 দিন রিমান্ডে ছিল। 410 দিন তাকে রিমান্ডে রেখে তার মুখ দিয়ে তারেক রহমানের সঙ্গে সম্পৃক্ততার কথা তার জবানবন্দিতে নেওয়া হয়, এবং পরবর্তীতে মুফতি হান্নান অবশ্য কোর্টে বলেছেন যে মানে আমি যদি কোর্ট আনকোট করি, মুফতি হান্নান কোর্টে বলেছেন যে পূর্ববর্তী জবানবন্দিতে উল্লেখিত সমস্ত তথ্য তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের লেখা, নির্যাতনের মাধ্যমে তার নিকট থেকে জোরপূর্বক এতে স্বাক্ষর নেওয়া হয়। ম্যাজিস্ট্রেটের সামনেই অন্য এক ব্যক্তি তার হাত ধরে তাতে স্বাক্ষর করিয়ে নেয়। এবং আপনারা জানেন যে অন্য একটি মামলায় মুফতি হান্নানকে ইতিমধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো এই যে এত বড় একটি ঘটনা, এর সঙ্গে যদি বিএনপি যুক্ত থাকে, এর সঙ্গে যদি জামাত যুক্ত থাকে, এর সঙ্গে যেই যুক্ত থাকুক, এটি কিন্তু আমাদের জাতির প্রয়োজনেই কিন্তু এই ঘটনাটির উদ্ঘাটন প্রয়োজন। এরকম একটা সন্ত্রাসবাদী হামলার উদ্ঘাটন অবশ্যই প্রয়োজন। তো সেখানে আপনি কি বলবেন, এই যে আমাদের কোর্টের ভূমিকা, আমাদের শেখ হাসিনার ভূমিকা, কিভাবে কি মনে করেন আপনি? দেখুন, আপনার সাথে এর আগেও কিন্তু আমি বলেছিলাম যে 21শে আগস্ট যে আওয়ামী লীগ করেছে এবং তার সাথে আজিজ এবং সবাই জড়িত আছে, আমি আগেও বলেছিলাম। আপনি দেখেন, মুফতি হান্নানকে যেহেতু উভয় পক্ষই একটা মানে মেইন টার্গেট বলে মনে করে, তাকে ফাঁসি দেওয়ার দরকার ছিল কি অন্য কেসে, এই কেসটা সমাধান না হওয়া পর্যন্ত। অতএব হাসিনারা কি করে, কাজ করিয়ে নিয়ে তাদেরকে হত্যা করে। যেমন আপনি ওসি যে বললেন মারা গেল, ও কিন্তু মারা যায়নি, হি হ্যাজ বিন কিল্ড। ওই জেলখানায় হত্যা করেছে, কেন সে কিন্তু একটা বিরাট প্রমাণ, সে একটা জিডি করেছে যে ওখানে যাচ্ছে আমরা সিকিউরিটি এনশিওর করতে পারবো না। তারপরে এই যে তারেক সিদ্দিকের যেটা দেখালেন, সে পিছনে বসে আছে, কারো মানে শুধু নিচে যারা ছিল তারাই মারা গেছে। সবচেয়ে বড় কথা, টার্গেট যদি শেখ হাসিনা হয়, তার গায়ে তো একটা ছিটা ফুটাও লাগেনি, একটা গ্রেনেডও পড়েনি আপনার ট্রাকের উপরে। তারপরে কোর্টকে যেভাবে, কোর্ট তো নাই, ইউ আন্ডারস্ট্যান্ড, কোর্ট যে আমলে নেওয়ার কথা সবকিছু, এবং বিরোধী পক্ষের যে উকিলরা, আমি জানি না হাউ মাচ দে হ্যাভ ওয়ার্ক, তারাও ওইভাবে কাজ করতে পেরেছে কিনা, এবং বিচার তো রায়টাই হয়ে গেছে অ্যাজ ইউ সেইড, কিন্তু তার মানে এই নয় এই জিনিস বের হয়ে আসবে না। আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি, এই আওয়ামী লীগের কবর সারা জীবনের মতো হয়ে যাবে। যে অন্যায় যে কাজগুলা করে আসছে তারা, এই গুন্ডাতন্ত্র থাকবে না এই দেশে। ইটস ভেরি ভেরি সিম্পল। এন্ড আজকে জেগে উঠেছে মানুষ, এই মানুষ চিনতে পেরেছে কে 21শে আগস্ট যে শেখ হাসিনা করেছে, আজিজকে চিফ বানানোর থেকে শুরু করে তারেক সিদ্দিকের এত বড় অত্যাচার, হত্যাকাণ্ড। আপনি জানেন, রহিমকে অ্যারেস্ট করার পরে আমাকে ফোন করছে তারেক সিদ্দিক, শহীদ ওকে ধরছে, বুঝছেন? আমি স্যার কাকে ধরছে? ব্রিগেডিয়ার জেনারেল রহিম, এনএসআই চিফ। হ্যাঁ জি। আমি স্যার ধরছে, মানে আমি আশ্চর্য, এটা পুলিশের কাজ। আমি স্যার কেন স্যার? আরে তুমি এগুলো কি বলতেছো, 10 ট্রাকের ইয়ে, তারপর গ্রেনেড ফায়ারের। না ঠিক আছে স্যার এগুলা। আমি মানে আশ্চর্য হলাম, একটা সিনিয়র অফিসার, কিন্তু তার দুইজনেই ইঞ্জিনিয়ার্সের, সে এমন ভাবে কথা বলছে আমার সাথে, এটা তো তারেক সিদ্দিকের কাজ না। তার মানে একটা পার্সোনাল যে একটা খুশি লুকায় ছিল, তাকে ধরেছি, এখন আমাকে যেভাবে আউট করে দিছে, এখন তাকে আমি মানে রহিমকে এখন সে একচোট নিবে, শেষ পর্যন্ত তো মেরেই ফেললো। ইট হ্যাজ বিন কিল্ড। আমি এটাও বলবো তাকে জেলখানায় হত্যা করা হয়েছে। জি, গত সপ্তাহে তিনি মারা গেছেন। হাসিনা ঘন্টা পেয়ে গেছে, হাসিনা কিন্তু ঘন্টা পেয়ে গেছে, তার ফল হতে যাচ্ছে। এই জন্য সাক্ষী টাক্ষী আগে শেষ করে দিচ্ছে। আপনি এটাও আশ্চর্য হবেন না
তারেক সিদ্দিককেও খেয়ে ফেলতে পারে। আই এম টেলিং ইউ, বুঝতে পারছেন? অর্থাৎ ঘন্টা যদি বেজে যায়, শেখ হাসিনার পক্ষে যারা অপকর্ম করে, সে হাসিনা কিন্তু কাউকে রাখবে না কিন্তু। হ্যাঁ, আর সেই সময় পাবে কিনা আমার সন্দেহ আছে, কেননা সবাইকে খাওয়া সম্ভব হবে না। আর এদিকে শুনতে পাচ্ছি শফিউদ্দিনকে নিয়ে অনেকের কল্পনা জল্পনা। এই মিস্টেকটা আপনারা করবেন না যারা এই কথাগুলো বলছেন। একই বিকে দিয়ে একই নাটক করেছিল ফরগেট অ্যাবাউট আর্মি। আমি আবারও বলছি, এখানে সেদিন বাজারে গেছি, একটা ছেলে এসে আমার সামনে দাঁড়ালো, ইয়াং ছেলে, লম্বা চড়া, বললো স্যার এই যে শফিউদ্দিন সাহেবকে শুনতেছি আমাদের দিকে কাজ করবে। আমি বললাম তুমি কোনো পার্টি করো, পলিটিক্স করো? হ্যাঁ স্যার। কি পলিটিক্স করো? পার্টির নামটা বলো, আমি আর বলছি না। তাহলে পার্টি করো কেন? রাজনৈতিক শক্তির চিন্তা করো না, তাহলে পার্টি করো না, আর্মির সাথে দামদামি করো, বা ইন্ডিয়া পাকিস্তান চায়নার সাথে দামদামি করো, রাজনৈতিক শক্তি সৃষ্টি করো। ওই ক্যান্টনমেন্টের মাধ্যমে আসলে তো আমিই পড়তাম আজিজকে দিয়ে, কিন্তু আজিজের ধান্দা অন্য, যে পুরোটা খেয়ে ফেলার ধান্দা। আমি তো 18 কোটি লোককে বিপদে ফেলতে পারি না আজিজের মাধ্যমে এসব করে। জনশক্তি দিয়ে হবে, এবং যে জনশক্তিতে আর্মি, নেভি, এয়ারফোর্স সবাই আছে, ওই চিফ গুলো পুরো এরা সব হাসিনাই বলতে পারেন। নেভার এক্সপেক্ট এনিথিং ফ্রম দেম, আই এম টেলিং ইউ। এই মিস্টেকটা আপনারা কেউ করবেন না। আপনারা রাজনীতি করছেন, রাজনৈতিক শক্তি। এখন গণ অভ্যুত্থান রাজনীতি হচ্ছে না, কিন্তু এটাও রাজনীতির অংশ। আপনাদের সবাইকে একসাথে হইতে হবে। আওয়ামী লীগের গুন্ডা পান্ডা ছাড়া আওয়ামী লীগের অনেক লোক আছে এই গণ অভ্যুত্থান করবে। অতএব সবাই মিলে, আমি খুব খুশি হয়েছি আজকে আপনাকে বলি, আজকে না কালকে ওনার নাম জানি কি, মির্জা ফখরুল ইসলাম আবার বলেছেন গণ অভ্যুত্থান ছাড়া কোনো মুক্তির পথ নাই। উনি গত জানুয়ারিতে বলেছিলেন, বলে আবার কিছুদিন পরে বলছেন আমরা নির্বাচনে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী। তারপরে আমি বললাম যে জিয়াউর রহমানের আদর্শ পালন করেন আপনারা। জিয়াউর রহমান সকালে একটা বিকালে একটা তো বলেনি। এই যে আজকে বললেন, এইটাতেই থাকেন, গণ অভ্যুত্থান হয়ে যাবে। গণেশ শহীদ আমার অনুষ্ঠানের শেষ দিকে আমি আপনাকে ছোট একটা ভিডিও ক্লিপ দেখাতে চাই, তারপরে আপনার মন্তব্য নিয়ে আমার অনুষ্ঠানটি শেষ করবো। আপনি যদি একটু দেখেন। দলের এত মানুষ মারা গেছে, এত অসুবিধা মারা গেছে, এত নেতা মারা গেছে, আজকে আগে তার পরিবার সকলে তো হারিয়েছে। আমি তো সব হারিয়েছি। আজকে এতজন মানুষ জীবন হারলো, এত কর্মীরা আমার কর্মী হয়ে থাকবে, মেয়েরা কর্মী হয়ে থাকবে, এর কি কোনো বিচার হবে না? কি বলবেন? এর যে কান্নার ব্যবসা, সেদিনও কানছে, কিন্তু কান্না এর কাজ হলো কিলিং, কান্না, কিলিং, কান্না। সে জানে বাঙালি জাতি খুব সফট কর্নার টাইপ, কানলি বাস হয়ে গেল। মাদার অফ মাফিয়া, তোর কান্না বুঝে গেছে। আমি তোকে তুই বলছি, তোর কান্না, চাকরানি টাইপ কান্না মানুষ বোঝে। তোমার কান্নার মধ্যে আছে বিষ, তোমার কান্নার চোখের পানি বিষ বাংলার মানুষের জন্য। মানুষ হত্যা করে, কিডন্যাপ করে, দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে, ইউ ওয়ান্ট টু ম্যানেজ ইট বাই ক্রাইম। ওই ব্যবসা মানুষ বুঝে গেছে। ইউ জাস্ট ওয়েট। বিচার হবে না। বিচার কি করেছো? কোথার বিচার করেছো? বের করেছো? এটা কে করেছে? তোমার এটা পলিটিক্যাল বিচার ছিল। বিরোধী দলের লোকদেরকে তুমি ইনভলভ করে তাদেরকে শাস্তি দিয়েছো। যারা আসলে করেছে, বিকজ ইউ ইয়োরসেলফ ডিড ইট, তুমি নিজে করেছো। আবার কাঁদছো আবির রহমানের জন্য। আবির রহমানকে 3 বার ডেকেছো, তুমি জানো বোমা হামলা হবে, তুমি ডেকেছো। ইউ হ্যাভ কিল্ড ইউর পিপল, তুমি তোমার লোকদের হত্যা করেছো। স্টুপিড লেডি। থ্যাংক ইউ। তবে কর্নেল শহীদ, শেখ হাসিনা এ পর্যন্ত 21 আগস্টের গ্রেনেড হামলার এই ঘটনা থেকে পলিটিক্যালি নানাভাবে বেনিফিট নেওয়ার চেষ্টা করেছেন, এবং কিছু কিছু জায়গায় তিনি সফলও। একচেটিয়া ভাবে জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া সহ বিএনপি শীর্ষ নেতৃত্বের উপরে সব দায় চাপিয়েছেন, এবং আওয়ামী মিডিয়ার কল্যাণে বাংলাদেশের অনেকেই মনে করেন যে এই ঘটনার সঙ্গে হয়তো বিএনপি জামাতের নেতৃবৃন্দরা যুক্ত। কিন্তু আজকে আমরা যে তথ্যগুলো উপস্থাপন করলাম, যেই দালিলিক বিষয়টি উপস্থাপন করলাম, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক তথ্য সাধারণ মানুষের কাছে স্পষ্ট হবে। আপনাকে ধন্যবাদ আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এতক্ষণ আপনারা যারা অনুষ্ঠানটি দেখলেন, আপনারা বুঝতেই পারছেন যে 21 আগস্ট গ্রেনেড হামলার বিষয়টি এখনো রহস্যাবৃত।
কি কারণে আওয়ামী লীগ এক জায়গায় অনুমতি নিয়ে, মুক্তাঙ্গনে অনুমতি নিয়ে কি কারণে হঠাৎ করে তারা তাদের পার্টি অফিসের সামনে এই ভেন্যুটি নিয়ে গেল, কি কারণে, এবং সে সময় বছর দুয়েক পরে পুলিশের অনুসন্ধান এবং বিভিন্ন তথ্য নিয়ে বিভিন্ন পত্রিকার যে সংবাদ বেরিয়েছে সেখানে আমরা দেখতে পাই যে জঙ্গিরা নাকি বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ অফিসের আশপাশ আগের দিন যে রেকি করে এসছে, তাদের অবস্থানকে কোথায় নেবে সেটি ঠিক করে এসছে, যেখানে আওয়ামী লীগ অনুমতি দিয়েছে মুক্তাঙ্গনে। তো অনেক বিষয় স্পষ্ট হওয়া প্রয়োজন। এই যে 21শে আগস্টের মতো একটি মর্মান্তিক ঘটনা, একটি রক্তাক্ত ঘটনা, নিশ্চয়ই এই বিষয়টির মানে মূল রুটে যে আমাদেরকে এটির ফাইন্ড আউট করা উচিত, ভবিষ্যৎ বাংলাদেশের স্বার্থে, ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে। আশা করি আপনার এই অনুষ্ঠানটি